ওকে, নাও প্রথমে দেখো, আমি তোমার সিভি তো সেরকম কিছু পাইনি। যতটুকু পেয়েছি সেটার বেসিসে আমি তোমাকে কিছু জিনিস বলছি। তো প্রথমে তুমি কি করো, আমাকে ইন্ট্রোডিউস করো তোমার সম্বন্ধে। বেসিক্যালি তুমি কোথা থেকে বিলং করো, কি তোমার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা সম্বন্ধে Sir, আমাকে বলো। sir, I am Ikramul Haq, coming from a small village, Chandavita, under the subdivision of Islampur and district Uttar Dinajpur. I have done. I have completed my schooling from Matimunda High School, and after that in Islampur High School in HS. After that, sir, I did my graduation from Surendranath College in Kankala University in English honors. After that, I have done my 1 year B.Ed course from Acharya Nagarjuna University from Tamil Nadu, Andhra Pradesh. And sir, my highest qualification is English, MA in English from Periyar University in Tamil Nadu. And sir, now my hobby is to reading newspaper, and sometimes if I get a time, then I work in our tea garden and agricultural some works. Also, I engage myself, and now I am preparing for government jobs. গ্রেট। নাও ফার্স্ট অফ অল, যেটা আমি দেখলাম তোমার সিভিতে, সেটা হচ্ছে যে তুমি হচ্ছে উত্তর দিনাজপুর থেকে বিলং করো, কারেক্ট? Yes, আর উত্তর দিনাজপুর থেকে বিলং করো, আর ইসলামপুর তোমার পিএস রয়েছে, তাই তো? sir. তো আমাকে একটু বলো, উত্তর দিনাজপুরের কোনো ইউনিক জিনিস অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস, উত্তর দিনাজপুর কিসের জন্য বিখ্যাত সেন্সাসে? স্যার, সেন্সাসে যদি দেখি তো উত্তর দিনাজপুরে সবসময় স্যার লিটারেসি রেট সবচেয়ে কম। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম স্যার। আচ্ছা, আর হাই গ্রোথ রেট রয়েছে। আর যদি জিওগ্রাফিক্যালি দেখি উত্তর দিনাজপুর, তাহলে স্যার চিকেন নেকের জন্য বিখ্যাত চোপড়া। গ্রেট। তোমার হবি রয়েছে নিউজ পেপার, তাই তো? নিউজ পেপার রিড করো। তো আজকে হ্যাঁ নিউজ স্যার। পেপার রিড করা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রিসেন্টলি একটা জিনিস দেখা যাচ্ছে যে সিডিশন ল নিয়ে প্রচুর ইস্যু চলছে, তাই না? সুপ্রিম কোর্ট রিসেন্টলি কয়েকজন জার্নালিস্টকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর বলেছিল যে না, সিডিশন ল রিলেটেড এই জার্নালিস্টদের অ্যারেস্ট করা এইভাবে যাবে না, তাই না? শুনেছো নিশ্চয়ই, শোনা হ্যাঁ হয়েছে স্যার। এই ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ নাও স্যার। সিডিশন যেটা এসছে না, এই সিডিশিয়াস ল রিলেটেড কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো সেকশন টেকশন রয়েছে, জানা আছে? স্যার সেকশন রয়েছে, কিন্তু আমার স্যার এই মুহূর্তে মনে নেই স্যার। মনে পড়ছে না, গ্রেট। ওকে, তুমি ইংলিশ অনার্স পড়েছো বললে, ঠিক তো? হ্যাঁ স্যার। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমার এমএ ইন ইংলিশ রয়েছে, গ্রেট। হ্যাঁ আচ্ছা, তুমি আমাকে কিছু ইউনিক পয়েন্ট বলে দাও যে তুমি তোমার এই ইংলিশ অনার্সের যে নলেজটা, সেটা তুমি তোমার যে সার্ভিসটা জয়েন করতে চাইছো সেই সার্ভিসে তুমি কাজে লাগাতে পারবে। হ্যাঁ স্যার, মানে ইউনিক পয়েন্ট বলে দাও যে আমি ইংলিশ অনার্স কমপ্লিট করেছি, এরপরে আমি এই সার্ভিসে গেলে আমার সাবজেক্টের দিক দিয়ে আমি এই জিনিসগুলোতে ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারি, কি জিনিস করতে পারো? হ্যাঁ স্যার, একটা হচ্ছে স্যার যে ইংলিশ সাহিত্যকে স্যার সাধারণত মিরর অফ সোসাইটি বলা হয়। আমি যে ইংরেজি সাহিত্যে যে জ্ঞান অর্জন করেছি, তাহলে সেটা আমার মিসেলিনিয়াস সার্ভিসের যে কোনো পোস্টে যদি আমরা একটা পোস্টিং স্যার পাই, তাহলে স্যার সেখানে আমি আমার যে জ্ঞান যে অর্জন করেছি অবশ্যই কাজে লাগাতে পারবো। সেক্ষেত্রে যদি হয় ব্লক ইউথ অফিসারে হয়তো বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করা, সেখানে মানে যে একটা থিঙ্কিং পাওয়ার, মানে অর্থাৎ লিটারেচার আমাদের অতীত থেকে অনেকগুলো শিক্ষা নিয়ে বর্তমান ভবিষ্যৎকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি স্যার যে ওখানে আরো মানে মানে পুরোনো থেকে শিক্ষা নিয়ে নতুনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমি একটা এই লিটারেচার আমাকে সাহায্য করবে। আচ্ছা, বলতো এই ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কোনো ব্রিটিশ সিভিল সার্ভেন্ট খুব প্রচুর পরিমাণে প্রায়োরিটি লিস্টে রেখেছিল এবং ইন্ডিয়াকে গ্রো করতে হেল্প করেছিল। এরকম একজনের নাম বলতে পারবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে উপর প্রচুর কাজ করেছে আমাদের দেশে, কিন্তু সে ব্রিটিশ ছিল? স্যার, লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, আচ্ছা। এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি রিলেটেড টু দা তোমার সিভি, সেটা হচ্ছে যে তোমার বার্থডে রয়েছে 2 ফেব্রুয়ারি, সরি 2 মার্চ 1993, তাই তো? গ্রেট। তো তুমি আমাকে একটা কথা বলে দাও যে এই যে মার্চ মাসে এরকম কোনো ডেটের নাম বলে দাও যেটা তোমার সার্ভিসের সঙ্গে কানেক্টেড আছে। এরকম কোনো ইম্পর্টেন্ট ডেটের নাম বলে দাও যেটা তুমি যে সার্ভিসের পোস্ট প্রিফারেন্স গুলো দিয়েছো সেগুলোর সঙ্গে কানেক্টেড আছে। তোমার পোস্ট প্রিফারেন্স জানা আছে তো? হ্যাঁ স্যার। কি কি দিয়েছো পোস্ট প্রিফারেন্স? স্যার ফার্স্টে আমি দিয়েছি স্যার ইওমি,
ওকে। এক্সটেনশন অফিসার অফ মাস এডুকেশন এক্সটেনশন। হুম আর সেকেন্ড স্যার আমার সেকেন্ড স্যার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। আর হুম থার্ড স্যার আমার রেভিনিউ ইন্সপেক্টর। হুম। আর ফোর্থ হচ্ছে স্যার ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস এন্ড সো অন স্যার। গ্রেট। তো এই যে পোস্ট প্রিফারেন্সটা বললে, এটার সঙ্গে কানেক্টেড এরকম একটা ডে পুরো ইন্ডিয়াতে পালন করা হয় মার্চ মাসে। স্যার 8 মার্চ ওমেন্স ডে। এটা কি তোমার সার্ভিসের সঙ্গে কোনোভাবে কানেক্ট পেলে? হ্যাঁ মানে স্যার পেলে বলো। সার্ভিসের সঙ্গে যদি একটা মাস এডুকেশন এক্সটেনশন অফিসারই বলি, তো হুম। সেখানে যখন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা স্যার বেশি করে বলে, মানে মানে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছে স্যার, একটা শিক্ষা মানে ওমেনদের ক্ষেত্রে এখন খুবই জরুরি, তাই এইভাবে একটা স্যার মানে আচ্ছা একটা আচ্ছা, বুঝতে বলতে পেরেছি, পারি। ওমেন রিলেটেড বললে, তাই তো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, ওমেন রিলেটেড যখন বলছো, রিসেন্টলি নিউজে নিশ্চয়ই পড়েছো, সৃষ্টি গোস্বামীকে উত্তরাখণ্ডের একদিনের সিএম বানানো হচ্ছিল, তাই না? হ্যাঁ স্যার। শুনেছো এটা? হ্যাঁ স্যার শুনেছি। গ্রেট। কেন বানানো হয়েছিল হঠাৎ করে? কি ইচ্ছে হলো যে একজন ছোট্ট বাচ্চা একটা মেয়েকে সিএম বানিয়ে দিচ্ছে? স্যার মানে একজ্যাক্ট কারণটা স্যার এই মুহূর্তে আমার মনে Exact পড়ছে না। কারণ জানা নেই। ঠিক। ওকে, গ্রেট। আহ এরপরে বলো, নেক্সট বলো তোমার রিলেটেড টু তুমি অন্য কোনো এক্সামের কি প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ স্যার মানে পিএসসি কম্পিটিটিভ এক্সামই স্যার সাধারণত, আর সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু এক্সাম আছে দিচ্ছি। রিসেন্টলি কোন এক্সামে ফর্ম ফিল আপ করেছো? স্যার রিসেন্টলি আমি স্যার কয়েকদিন আগে স্যার এই ডব্লিউবিএসআই পুলিশটা করেছি, ওকে। আর এমটিএস স্যার করেছি। ডব্লিউবিএসআই এবং এমটিএস। ওকে। সাব ইন্সপেক্টর এবং পুলিশের প্রতি অ্যাটেনশন আছে, ইচ্ছে আছে হ্যাঁ পুলিশে স্যার। যাওয়ার? আচ্ছা, কোনটা কোনটা যেতে ইচ্ছে? স্যার পুলিশে যেতে অ্যাকচুয়ালি ইচ্ছে না আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যেতে ইচ্ছে? স্যার মানে যেহেতু স্যার বর্তমানে আমি আনএমপ্লয়েড, তো আমাকে একটা ফার্স্টে কোনো একটা জব পেতেই হবে স্যার, এটা একটা ফার্স্ট প্রায়োরিটি যেখানে আগে পাই। আর তাছাড়া আমার পুলিশে ইচ্ছা আছে স্যার, মানে আমি অ্যাটলিস্ট দুবার পুলিশে এসআই মেন্সে পাস করেছি, কিন্তু রানিং এ আমার হচ্ছিল না, বা এবারও হয়নি, 19-এরটাও হয়নি, 18টাও রানিং এই হয়নি। তো এই জন্য আমার ইচ্ছা আছে স্যার এবার লাস্ট অ্যাটেম্প্ট যদি এবার হয়ে যায়। আচ্ছা, পুলিশের পোশাক দেখেছো কখনো? ইন- আহ, হ্যাঁ। আহ, এটাকে দেখেছো না? ওখানে তুমি দেখেছো একটা স্টার লাগানো থাকে, দেখেছো তো? হ্যাঁ। হ্যাঁ। স্টারের ভ্যালুটা কিছু বোঝা যায়, মানে কারোর 3টে লাগানো থাকে, কারোর একটা লাগানো থাকে, কারোর 4টে লাগানো থাকে, মানে কি এটা? স্যার মানে কনস্টেবলদের সাধারণত একটা থাকে, এটা একটু আর এসআই দের মানে দুটা আছে স্যার, কারো কারো তিনটা আছে, ওরা যে মানে কি এতটা আমার মানে ওদের পোস্ট প্রিফারেন্স সময় এতটা জানা নেই যে কোন পোস্টে আছে এটা। আচ্ছা, গ্রেট। আচ্ছা, তো ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করোনি তুমি? হ্যাঁ স্যার রিসেন্ট ওটাও করেছি স্যার। ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করেছো, গ্রেট। তার মানে আহ, যেটা আমি দেখতে পাচ্ছি যে তুমি পিএসসি মিসেনিয়াস এতগুলো জনকে ক্লিয়ার মানে বের করে দেওয়ার পরে, প্রিলি ক্লিয়ার করার পরে, মেন্স ক্লিয়ার করার পরে, টিল ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছো, তার সত্ত্বেও তুমি এগুলো ধরে রেখেছো, কেননা তুমি পরবর্তীকালে কোনো না কোনো এক্সামে দিয়ে যাতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, তাই তো? এবার বলো, হ্যাঁ স্যার। পরবর্তীকালে তুমি এই চাকরিটা পেয়ে গেলে, মিসেনিয়াসের সার্ভিস পেয়ে গেলে, হ্যাঁ স্যার। আর পরবর্তীকালে কোনো একটা এক্সাম ক্লিয়ার হলো, তাহলে তুমি তো ছেড়ে দেবে এটাকে, এই পোস্টটাকে? স্যার মানে অ্যাকচুয়ালি সবসময় মানুষ হচ্ছে বেটার প্রেফারেন্স মানে বেটার চয়েসের দিকে যেতে চায়, যে এই তাছাড়া যদি স্যার আমার যদি এর থেকে যদি কোনো বেটার অপরচুনিটি আমি পাই, বা আমি যদি মানে আমি যদি সেই ক্যাপাবিলিটি আমার মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় অবশ্যই যাওয়া উচিত, এবং যদি সেটা পাই তো অবশ্যই স্যার সেখানে যাবো স্যার। তাহলে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কি গ্রুপ বি কেই চুজ করবে, তাই তো? মানে ওইখানে গেলে তো পুলিশকে তোমার ভালো লাগে, তো পুলিশেই যাবে, তাই তো? এটাই বলছো? হ্যাঁ স্যার মানে ফার্স্ট প্রিফারেন্স মানে যেটা আগে পাবো ওটা তো করতে হবে স্যার, আর ডব্লিউবিসিএস হ্যাঁ যদি এরকম গ্রুপ ডি মানে পাই, তাহলে অবশ্যই যেটা যদি মিসেলিয়াসটা একটু ভালো ডাইভার্সিফিকেশন বেশি বেশি হয়, মানুষের জন্য কাজ করা যদি বেশি যায়, বা মানুষের সাথে একটা লার্জ স্কেলে যদি পৌঁছানো যায় গ্রাস রুটে, তাহলে স্যার অবশ্যই এটা আগে মানে মিসেলিয়াসই করবো স্যার, গ্রুপ ডিটা আবার। আচ্ছা, ঠিক। তো এবার আমাকে বলছে একটা সিচুয়েশন দিচ্ছে, তুমি সিচুয়েশনটা ভেবে আমাকে আনসার দেবে। বিকজ অফ দ্যাট আজ বাদে কাল তুমি ডিসিশন মেকিং বডি হিসেবে যাবে, প্রেজেন্ট করবে। সে আজকে হয়তো মিসেনিয়ার সার্ভিস অফিসার হলে, কাল বাদে পরশুদিন দেখা গেল তুমি ডিএসপি হয়ে গেলে, যে কোনো জায়গায় বেটার অপশন খুঁজছো তুমি, তো যেতেই পারো। তোমাকে একটা সিচুয়েশন দিচ্ছি, তুমি আমাকে বলো সামথিং, ধরলাম তুমি পরবর্তীকালে মিসেনিয়ার সার্ভিসের পোস্ট থেকে গিয়ে ডিএসপি পোস্টিং পেলে, ডব্লিউবিসিএস এ ক্লিয়ার করলে, বেটার র্যাঙ্ক, বেটার সার্ভিস, তুমি আমাকে 3টে এরকম জিনিস সার্কামস্ট্যান্সেস বলে দাও যেখানে ফর দ্য সেলফ ডিফেন্স পার্সপেক্টিভ তুমি কাউকে এনকাউন্টার করতে পারো।
স্যার মানে কাউকে আমি এনকাউন্টার করতে পারবো, হ্যাঁ সে যদি স্যার মানে আমি যেটা কোশ্চেনটা বুঝতে পেরেছো কি, আমি বললাম যে তুমি ডিএসপি পদে রয়েছো হ্যাঁ, স্যার। ফর দ্য পার্সপেক্টিভ অফ সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্সের জন্য, নিজের সেলফ ডিফেন্স রক্ষা করা দরকার, নিজেকে প্রোটেক্ট করা দরকার। এরকম কোন সার্কামস্ট্যান্সেস হতে পারে, এরকম 3টে সার্কামস্ট্যান্সেস এর কথা বলে দাও যেখানে তুমি কাউকে এনকাউন্টার করবে, তখন তোমাকে ডিসিশন নিতে হবে। কেউ এসে, ক্রিমিনাল এসে তোমাকে তো বলবে না দাদা তোমাকে মারছি, এরকম তো বলবে না, তাই না? তোমাকে কিছু ডিসিশন নিতে হবে। এরকম কোন 3টে সার্কামস্ট্যান্সেস যদি আসে তোমার কাছে, তাহলে তুমি সেখানে সেলফ ডিফেন্সের পার্সপেক্টিভে তুমি তাকে এনকাউন্টার করবে। তার বাদে প্রশ্ন হতেই পারে তোমার সঙ্গে। স্যার এক্স্যাক্টলি মানে এই মুহূর্তে আমার স্যার এই বলতে বলতে Right. ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, নাও আমাকে বলো, তুমি অন্ধ্রপ্রদেশ থেকে সামথিং কিছু একটা করেছো, বিএড করেছো বললে, তাই তো? ওকে, অন্ধ্রপ্রদেশ থেকে বিএড করেছো। হ্যাঁ স্যার। অন্ধ্রপ্রদেশের কোনো ড্যাম মনে পড়ছে, খুব বিখ্যাত ড্যাম? কোনো ড্যামের নাম মনে আছে যেটা? স্যার নাগার্জুনা সাগর ড্যাম। নাগার্জুনা সাগর ড্যাম। আচ্ছা বলো তো, এই নাগার্জুনা সাগর ড্যামের সঙ্গে রিলেটেড কোনো টাইগার রিজার্ভ তোমার মনে পড়ছে, যেটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট টাইগার রিজার্ভ? ওকে, নো প্রবলেম। না স্যার মনে আচ্ছা, পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তুমি গ্র্যাজুয়েশন করেছো সুরেন্দ্রনাথ কলেজ থেকে, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ স্যার। আমাকে বলো, সুরেন্দ্রনাথ আমাদের স্ট্রাগল, ইন্ডিয়ান স্ট্রাগল বা ফ্রিডম স্ট্রাগল যেটা ছিল, ভূমিকা কি ছিল? সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথের ভূমিকা কিছু ছিল আদৌ? হ্যাঁ স্যার, তিনি মানে আহ, স্যার তিনি ইন্ডিয়ান মানে ফ্রিডম ফাইটার ছিলেন ইন ব্রিটিশ ইরা। আর তাছাড়া স্যার তার উল্লেখযোগ্য যদি ভূমিকা স্যার বলতে পারি, তিনি ইন্ডিয়ান আইসিএস সিভিল সার্ভিস পরীক্ষাও পাস করেছেন, আইসিএস পরীক্ষা পাস করেছিলেন। এবং তার বার্থডে মানে বার্থডে রিলেটেড কিছু ইস্যুর জন্য তাহলে তার মানে ওটা স্যার হয়নি, মানে তিনি জয়েন করতে পারেননি। আর দ্বিতীয়ত স্যার তিনি আরো মানে দুবার কংগ্রেসের প্রেসিডেন্টও ছিলেন। একটা হচ্ছে স্যার 1902 সালে, আর একটা সাল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, দুবার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। আর তাছাড়া স্যার তিনি মানে আরো অনেকগুলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থার সাথে স্যার স্যার যুক্ত ছিলেন। আচ্ছা, ঠিক। তো আমাকে বলো, সুরেন্দ্রনাথের লেখা একটা অটোবায়োগ্রাফি আছে, খুব ফেমাস অটোবায়োগ্রাফি, নাম জানো? না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। সুরেন্দ্রনাথের কোনো টাইটেল ছিল, নামের আগে কোনো টাইটেল ইউজ করতো বা টাইটেল দিয়েছিল, কেউ মনে আছে? না স্যার মনে পড়ছে মনে পড়ছে না, গ্রেট। ওকে, এরপরে বলো আমাকে, উম, দেখো, তুমি বলেছো তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছো। তো প্রেজেন্টলি এটাই তোমার মেইনলি, তুমি তোমাকে যদি দেখা হয় তোমার ইন টার্মস অফ ফিনান্সিয়াল স্টেবিলিটির দিক দিয়ে তুমি কি শুধুমাত্র প্রিপারেশন করো না, আর সাথে আর কিছু করছো, কোনো কাজ টাজ কিছু করছো? স্যার। আপাতত মানে এরকম কোনো কিছু করছি না, এই পড়াশোনাটাই আর কি। শুধু পড়াশোনাটুকুই করছো? আচ্ছা, কত সালে তোমার গ্র্যাজুয়েশন হয়েছে বললে তুমি? আমার স্যার 2014 সালে পেয়েছি। 2014 সালে গ্র্যাজুয়েশন হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে 15, 16, 17, 18, 19, 20, 6 ইয়ার্স। হ্যাঁ স্যার। তো 6 ইয়ার্সে কি শুধু পড়াশোনাই হচ্ছে? আর হ্যাঁ স্যার, এরকম কোনো কাজের সাথে যুক্ত নেই স্যার, মানে আচ্ছা, আপাতত শুধু পড়াশোনাটা তুই কন্টিনিউ প্রিপারেশনে নিচ্ছি। করছিস, তাই তো? আচ্ছা, গ্রেট। তো আহ, এবার বলো আমাদের, তুমি দেখলাম তোমার পোস্ট প্রিফারেন্সে রেভিনিউ ইন্সপেক্টর আছে, হ্যাঁ অ্যান্ড স্যার। অলসো কনজিউমার ওয়েল অফিসার, এটা একটা আছে, তাই তো? হ্যাঁ দুটো স্যার। পোস্ট প্রিফারেন্স তুমি দিয়েছো। রেভিনিউ দিক দিয়ে আমাদের ইন্ডিয়ার কন্ডিশন কেমন, কোন ক্যাটাগরি থেকে বিলং বিলং করি আমরা? হাই ক্যাটাগরি, মিডল ক্যাটাগরি, লো ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে আমরা আমাদের রেভিনিউ দিক দিয়ে আমরা বিলং করি? স্যার আমাদের মিডিল ক্যাটাগরি বলা যেতে পারে, হাই ক্যাটাগরি তো অবশ্যই না। আচ্ছা, মিডল ক্যাটাগরি। আমাদের রেভিনিউ সবথেকে বেশি কালেক্ট হচ্ছে কোথা থেকে, কোন ট্যাক্স থেকে, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স? স্যার ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সবথেকে বেশি কালেক্ট করছে। ইনডাইরেক্ট ট্যাক্স এই মুহূর্তে সবথেকে বেশি ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোন ট্যাক্স থেকে কালেক্ট করছে? স্যার জিএসটি। জিএসটি। জিএসটি অ্যামেন্ডমেন্ট কবে এসছে? স্যার এটা আসছে 2019 সালে। 2019-এ এসছে। বলো। মানে ঠিক স্যার সালটা মনে পড়ছে না স্যার, এটা আচ্ছা, ঠিক কনফিউজ। মনে পড়ছে না, ওকে। তো জিএসটি থেকে সব থেকে বেশি কালেকশন হচ্ছে তুমি বলছো।
তো ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে পড়ছে, তাই তো? আচ্ছা, এরকম কোনো প্রোডাক্ট বলে দিতে পারবে যেখানে জিএসটি অ্যাপ্লাই করা যায় না? ইন্ডিয়ার গভর্নমেন্ট ব্যান করে রেখেছে ওই প্রোডাক্টের উপরে। স্যার পেট্রোল ডিজেল। পেট্রোল ডিজেল, ওকে। পেট্রোল ডিজেল জিএসটি লাগে না? স্যার ওখানে মানে জিএসটিটা এখনো ইনক্লুড করেনি। ইনক্লুড করেনি। ওটা তো সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটা রায় দিয়েছে, তাই না? নিউজ পেপারেও এসেছিল, নিউজ পেপার পড়ছো তুমি প্রত্যেকদিন, তাই না? নিউজ পেপারেও এসেছিল যে জিএসটি রিসেন্টলি একটা জিনিসের উপর চালু করে দেওয়া হলো, ইন্ডিয়া গভর্নমেন্ট চালু করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট বললো না এই জিনিসের উপর জিএসটি কোনোভাবে চালু করা যাবে না, তো তুলে দিল সুপ্রিম কোর্ট ওটাকে। মানে কোনো একটা প্রোডাক্টের উপর ইন্ডিয়ার গভর্নমেন্ট জিএসটি চাপিয়ে দিয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কেস হয়, সুপ্রিম কোর্ট ওই জিএসটিকে তুলে নেয় ওই প্রোডাক্টের উপর থেকে। কোন প্রোডাক্ট সেটা? স্যার জানা নেই স্যার, এটা আমার মনে নেই। জানা নেই, ঠিক। এরপরে তুমি তোমার পোস্ট প্রিফারেন্সে তুমি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এবং রেভিনিউ ইন্সপেক্টর এবং মাস কমিউনিকেশন, তাই তো, বা মাস এডুকেশন, এটার উপরে তুমি করছো। গ্রেট। তো খুব ভালো ব্যাপার। এবার বলো, হবি বলতে কি শুধু নিউজ পেপারই রয়েছে না আদার্স কিছু রয়েছে? স্যার হবি বলতে আর স্যার আমি স্যার আমাদের যে টি বাগানে মানে যখন আমি অবসর সময় আমাদের টি বাগানে একটু চা বাগানে কিছু কাজ করতে হয়। আচ্ছা তাছাড়া স্যার এগ্রিকালচার ফিল্ডে মানে এগ্রিকালচারের কিছু মানে সাথে যুক্ত থাকতে হয় বাবার সাথে মানে আর কি কাজ। এগ্রিকালচারে ইন্ডিয়ার জিডিপি পার্সেন্টেজে কত শেয়ার দিচ্ছে? স্যার এটা স্যার অ্যাকচুয়ালি 20 থেকে 21% স্যার জিডিপি স্যার এগ্রিকালচার থেকে আসে। 20 থেকে 21%, আচ্ছা, গ্রেট। আর আমরা সব থেকে বেশি ফরেন কারেন্সি আমরা কোন প্রোডাক্ট থেকে কালেক্ট করছি? স্যার এটা আমার আইডিয়া করতে পারছো না, গ্রেট। না বলো, এই যে তুমি বললে না টি বাগানে তোমার কাজ করতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ ওয়েস্ট স্যার। বেঙ্গল গভর্নমেন্ট যারা টি বাগানে কাজ করে তাদের জন্য কিছু স্কিম লঞ্চ করেছে, আইডিয়া আছে? হ্যাঁ একটা স্যার চা সুন্দরী প্রকল্প রয়েছে। আচ্ছা, গুড। এটা কি সব জায়গাতে অ্যাপ্লাই করে দিয়েছে, সব সব ডিস্ট্রিক্টেই আছে? না এটা শুধু স্যার মানে কুচবিহার আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে চা সুন্দরী প্রকল্পটা আছে স্যার। আচ্ছা, কোনো আবাসন প্রকল্প চালু করেছে জানা আছে চা বাগানের শ্রমিকদের জন্য? এটাই চা সুন্দরী অ্যাকচুয়ালি এই প্রকল্পটা স্যার অ্যাকচুয়ালি যাদের ঘর নেই চা বাগানে যারা কাজ করে ওদের জন্য একটা আবাসন প্রকল্প স্যার। আবাসন প্রকল্প, গ্রেট। নাও, চা রপ্তানিতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত স্যার এক্সপোর্টে? ইন্ডিয়া স্যার দ্বিতীয় নম্বরে আছে দ্বিতীয় নম্বরে রয়েছে। আফটার চায়না স্যার। ফার্স্ট চায়না রয়েছে। আর স্টেটের মধ্যে কোন স্টেট সব থেকে বেশি হচ্ছে টি কে এক্সপোর্ট করছে? সেটা স্যার আসাম। আসাম করছে। গ্রেট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কিছু আছে টি প্রোডাকশনে? মানে এক্স্যাক্টলি মানে এটা মানে আমার এক্স্যাক্টলি মনে নেই, এটা সেকেন্ড হতে পারে স্যার। আচ্ছা, সেকেন্ড হতে পারে। গ্রেট। নাও, যখন তুমি টি কাল্টিভেশন বললে তুমি চা বাগানে কাজ করো, তো চা বাগানের ক্ষেত্রে কোন সয়েল ইউজ করা হয়? কোন সয়েলটা বেসিক্যালি টি খুব ভালো হয়? অ্যাকচুয়ালি সেটাকে স্যার মানে বাংলায় যেটাকে দোআঁশ মাটি বলা হয়। হুম। বা আমাদের ওদিকে মানে যে স্যার নর্থ দিনাজপুরে ব্ল্যাক সয়েলটা আছে ওই সয়েলটাতে একটু বেশি হয়েছে। ব্ল্যাক সয়েলের টিটাকে ভালো পাওয়া যায়, তাই তো? আর কটন কাল্টিভেশন তাহলে কোন সয়েলে পাই আমরা, করি? স্যার শুনতে পাচ্ছেন একটু ডিস্টার্ব হচ্ছে। বললাম কটন কাল্টিভেশন, কটন কটন। হ্যাঁ কটন কাল্টিভেশনটাও সাধারণত ব্ল্যাক ব্ল্যাক সয়েলেই বেশি হয়। আচ্ছা, কটন আর টি দুটোই ব্ল্যাক সয়েলে হচ্ছে? না ব্ল্যাক এটা স্যার বেশিরভাগ হচ্ছে স্যার দোআঁশ মাটি যেটাতে মানে কাদা এবং বালির পরিমাণ প্রায় সমান। হুম। এই মাটিটাতে স্যার টিটা তাহলে বেশি হচ্ছে। তাহলে সেই অনুযায়ী তো দার্জিলিং এ তো হওয়ারই কথা নয় চা। দার্জিলিং এ তো পুরোটা পাহাড়ি এরিয়া, হ্যাঁ স্যার। তাই না? হাই হিল এরিয়া তো পুরোটা। ওখানে হচ্ছে কি করে? ওখানে তো দোআঁশ মাটি কি পাওয়া যাবে? স্যার দার্জিলিং ডিস্ট্রিক্ট মানে দার্জিলিং ডিস্ট্রিক্টটা স্যার সব জায়গায় হয় না হিল মানে মানে যদি আমরা বলি শিলিগুড়ি থেকে যে মানে এটা শুরু হয় ওখানে হিলি এরিয়াও রয়েছে আর সেখানে স্যার দোআঁশ মাটিও রয়েছে এই মানে পাহাড়টা ছেড়ে বেশিরভাগ এই এলাকাগুলোতে একটু বেশি হয় স্যার। আচ্ছা, আচ্ছা, গ্রেট। ওকে। আচ্ছা, এবার আমাকে তুমি কিছু ইউনিক পয়েন্ট তোমার সম্বন্ধে বলবে, ইউনিক জিনিস যেটা তুমি মনে করো যে তুমি আমাকে বললে আহ, আমি তোমাকে এই জবটার জন্য প্রেফার করতে পারি। ইউনিক জিনিস বলে দাও যে এই জবটার জন্য তুমি সুটেবল, তোমার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক আছে যার জন্য তুমি এই জবের জন্য সুটেবল রয়েছে। বলো, এরকম তিনটে আমাকে ইউনিক পয়েন্ট বলে দাও। স্যার ফার্স্ট বলতে পারি স্যার ডিসিশন মেকিং পাওয়ার। আচ্ছা।
ওকে, দ্বিতীয় নম্বর স্যার বলতে পারি স্যার যে আমি যে মানে একটা হচ্ছে ইনোভেটিভ পাওয়ার। ইনোভেটিভ আর পাওয়ার, আচ্ছা ওকে। হ্যাঁ, আর স্যার ৩ নম্বর বলতে পারি স্যার মিসেলেনিয়াস সার্ভিসের সম্বন্ধে যে কোয়ালিটি গুলো বা যেগুলো রিকোয়ার্ড ও সে কোয়ালিটি গুলো আমার মধ্যে আছে, এই জন্যই আপনি আমাকে আমার মনে হয় স্যার আপনি নিয়োগ ইনোভেটিভ করুন। পাওয়ার কি রয়েছে তোমার মধ্যে, কি ইনোভেশন করেছো তুমি? স্যার ইনোভেটিভ পাওয়ার মানে আপনার সাথে যে এখন আমি কথা বলছি, মানে এগুলো তো সবকিছু আমি হঠাৎ করে মানে কোনো বই থেকে পড়া বা সবকিছু তো পড়া নেই, মানে আপনার সাথে যেভাবে আপনি কোশ্চেন করছেন মানে এবার সেই সিচুয়েশনটাকে যে আমি সামলাচ্ছি, এটা একটা ইনোভেটিভ পাওয়ার একটা সামনে বলতে পারি। ডিফারেন্স বিটুইন ডিসকভারি অ্যান্ড ইনোভেশন, জানো? স্যার ডিসকভারি মানে যেটা আগে মানে কোনো জিনিস আগে অস্তিত্ব ছিল, কিন্তু ওটা যখন আমরা আবার কোনো খুঁজে পাই তাহলে সেটাকে বলা হয় ডিসকভারি। আর ইনোভেশন মানে হচ্ছে টোটালি স্যার নিউ করে নতুন করে যে জিনিসটা আমরা আগে তৈরি করি বা কোনো জিনিস সার্চ করি তাকে ইনোভেটিভ। হুম, নতুন করে জিনিসটা তৈরি করো তাকে ইনোভেশন বলে, তাই তো? আর ডিসিশন মেকিং পাওয়ার তোমার খুব ভালো আছে বললে, এরকম কোনো একটা ইভেন্ট আমাকে তোমার লাইফে কিছু হয়েছে এরকম, যেখানে তুমি খুব ভালো একটা ডিসিশন মেকিং করেছো বা খুব ভালো ডিসিশন নিয়েছো লাইফের, এরকম কোনো ইভেন্ট আমার সঙ্গে শেয়ার করতে চাইলে? হ্যাঁ স্যার অবশ্যই স্যার, মানে আমি যখন মানে অ্যাকচুয়ালি 2015 সালে যখন বিএড করি স্যার, তো বিএড করার পরে স্যার আমি ভাবছিলাম প্রথমে আমার মানে বিএড একটা টেন্ডেন্সি ছিল যে আমি স্যার স্কুল সার্ভিসে যাব। কিন্তু স্যার হঠাৎ করে আমি একটা ডিসিশন নিলাম যে আমার মধ্যে যে ক্যাপাবিলিটি যে ক্ষমতাটা রয়েছে, আমি যদি স্যার অন্যান্য যেহেতু এখন স্কুল সার্ভিসে আমি আর অ্যাপিয়ার হতে পারছি না, তো যদি আমার মধ্যে যে ক্যাপাবিলিটিটা রয়েছে সেটা যদি আমি কাজে লাগাতে পারি বা অন্যান্য গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও যদি আমি স্যার প্লাস এর পাশাপাশি খাটতে পারি, তাহলে সেটা স্যার একটা বলতে পারি যে আমি একটা ডিসিশন নিয়েছি পজিটিভ। না, এটা তো তোমার ক্যারিয়ারের সম্বন্ধে তুমি প্রপার নিয়েছো। আমি বললাম যে এরকম কোনো ইভেন্ট কি তুমি করেছো, এরকম কোনো কাজ কি করেছো যেখানে তোমার ডিসিশনের জন্য মানুষের প্রাণ বেঁচেছে হোক বা মানুষের জন্য উপকার হয়েছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন বলছি, এরকম কি কোনো ডিসিশন করেছো লাইফে, ডিসিশন নিয়েছো? এটা তো নর্মালি এসএসসি বন্ধ হয়েছে, তো যে কোনো এক্সাম তোমাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাই জন্য তুমি যে কোনো এক্সাম দিচ্ছ। এটা তো প্রপার নিজের জন্য ডিসিশন মেকিং হলো। এই সার্ভিসটাতে তুমি তো গিয়ে নিজের জন্য ডিসিশন মেকিং করবে না, তুমি অপরের জন্য ডিসিশন মেকিং করবে। সেরকম কি কোনো কাজ করেছো যেখানে তুমি ডিসিশন মেকিং পাওয়ারটাকে ইউজ করেছো? স্যার মানে অ- মানে এই মুহূর্তে ঠিকঠাক আমার সেটা মনে পড়ছে না যে গ্রেট। এই জবটা কেন জয়েন করতে চাইছো, কি উদ্দেশ্য আছে এই জবটা জয়েন করার পেছনে? স্যার ফার্স্ট হচ্ছে স্যার মানে মানে যদি যে কোনো একটা পোস্ট বলি, যদি কনজিউমার ওয়েলফেয়ার পোস্টটাই বলি স্যার, তাহলে সেটা হচ্ছে স্যার ফার্স্ট হচ্ছে প্রমোশনাল স্কোপ। সেকেন্ড থিং স্যার বলতে পারি স্যার আমি যেহেতু এখন আনএমপ্লয়েড, তো আমাকে যে কোনো একটা মানে ফাইন্যান্সিয়াল মানে সিকিউরিটির জন্য এই জবটা আমি জয়েন করতে চাই। আর থার্ড কারণ যদি বলতে চাই স্যার, যে আচ্ছা মানে মানুষের জন্য অর্থাৎ সাধারণ মানুষ যাকে আরো সচেতনতা বৃদ্ধি করার জন্য এখন যে স্যার বা বিভিন্ন রকম যে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস চলছে, সেটার জন্য স্যার মানুষের জন্য একটু কাজ করতে চাই আর তাদেরকে সচেতনতা বাড়াতে চাই, এই জন্য আমি জবটা জয়েন করতে চাই। তুমি প্রায়োরিটির দিক দিয়ে বললে প্রথমে তোমার প্রমোশন দরকার, 2 নম্বরে বললে তুমি হচ্ছে এই জবটার জন্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রয়োজন। 3 নম্বরে এগুলো যদি সবকিছু পূরণ হয়ে যায়, মানে প্রমোশন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যদি সবকিছু অ্যাচিভ হয়ে যায়, তারপর তুমি মানুষের কথা ভাববে, তাই তো? না এরকম না স্যার, মানে এই জবটার প্রফেশনাল স্কোপ বেশি রয়েছে, এই জন্য আমি এটা ফার্স্টে চুজ আচ্ছা, করেছি। প্রমোশনাল স্কোপ বেশি রয়েছে বলে তাই জন্য করবে? তাহলে কাল বাদে প্রশ্ন অন্য একটা জব বেরোবে যেখানে আরো বেশি প্রমোশন আছে, তাহলে তুমি এটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ স্যার, মানে যেটা ওটা যদি স্যার বেটার অপরচুনিটি হয় মানে এর থেকে, তো সবসময় মানুষকে বেটার অপরচুনিটি কাজে লাগানো উচিত। যদি স্যার তার মধ্যে স্যার ক্ষমতা থাকে সে অবশ্যই যাওয়া দরকার আমার মনে হয়। ওকে, বুঝতে পেরেছি। খেলাধুলো হয়? খেলাধুলো করো, স্যার স্পোর্টস? খেলাধুলো হয় না? খেলাধুলো স্যার আমি এখন হয়নি স্যার। আচ্ছা, হয় না, একদমই হয় না। আচ্ছা, গ্রেট। আর বাকি এবার তুমি আমাকে একটা জিনিস, লাস্ট আমি দুটো কোয়েশ্চেন করবো তোমার কাছে, যে এত পড়াশোনা করেছো, মানে যে ধরনের ডিগ্রি আমি দেখতে পাচ্ছি, এমএ, বিএড, এভরিথিং কমপ্লিট করেছো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, এতগুলো ডিগ্রি কমপ্লিট করেছো, কমপ্লিট করার পরে এই জবে আসছো, ঠিক? কোথাও মনে হচ্ছে না যে তুমি দেশের হিউম্যান রিসোর্সটাকে নষ্ট করছো? তোমার যে আসল প্রতিভা, যেটা হচ্ছে টিচিং ফিল্ড বা সামথিং, ধরো স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া, বা এই যে তুমি যা নলেজ গেইন করেছো সেই নলেজটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোথাও মনে হচ্ছে না কোথাও ইনজাস্টিস করছো বাকিদের সঙ্গে? স্যার আমার যেটা স্যার আমি মনে করি স্যার মানে যে কোনো জ্ঞান অর্জন করা
এটা কোনো ওয়েস্টেজ অফ টাইম বা ওয়েস্টেজ অফ মানি আমার মনে হয় নেই স্যার। মানে অর্থাৎ জীবনে চলতে গেলে অর্থাৎ চাকরির ক্ষেত্রেই নয়, শুধু জ্ঞান অর্জন করা, অর্থাৎ সেই জ্ঞানকে যদি মিসেলিনিয়াস সার্ভিসে যে কোনো ফিল্ডে আমি বা স্কুল সার্ভিস বা মিসেলিনিয়াস সার্ভিস যে কোনো একটা ফিল্ডে কাজ করি, আমি যে জ্ঞানটা অর্জন করেছি বা এমএ তে হোক বা বিএড হোক, আমি স্যার মনে করি একদিন সেই জ্ঞানটা অবশ্যই আমার বিকশিত হবে আর সেখানে অবশ্যই আমি কাজে লাগাতে পারবো। আর এই জন্যই আমার মনে হয় স্যার এটা আমার ওয়েস্টেজ অফ মানি নয় বা ওয়েস্টেজ অফ টাইম। Okay. তো লাস্ট যেটা আমি কোয়েশ্চেন করব যে এই যে এক্সামটা যেটা তুমি জন্য অ্যাটলিস্ট ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছো, মিসেনিয়াস এক্সাম, এই এক্সামে প্রমোশনাল স্কোপ কিছু জানা আছে? তুমি বললে প্রমোশন আমার খুব প্রয়োজন, প্রমোশনের অ্যাসপেক্টটা আমার দেখার দরকার আছে, প্রায়োরিটি লিস্টে রয়েছে, প্রমোশন হ্যাঁ স্কোপ স্যার, আইডিয়া আছে? যদি মাস এডুকেশন এক্সটেনশন অফিসারের কথা বলি স্যার। হুম, বলো। হ্যাঁ স্যার, তা ফার্স্টে যেটা ফার্স্টে ইওমি হিসাবে জয়েন কর, মানে যদি জবটা পাই তা ইওমি হিসাবে জয়েন করব। তারপর ওখান থেকে স্যার জয়েন্ট বিডিও হওয়া যায়। হুম, জয়েন্ট বিডিও হওয়ার পরে স্যার তারপর প্রমোশন হচ্ছে বিডিও, আর তারপর লাস্ট হচ্ছে স্যার বিডিএমও। আচ্ছা, রাইট। ওকে, তো আহ, এই পর্যন্তই আমি তোমার ইন্টারভিউটা কমপ্লিট করলাম। নাও কিছু না জিনিস তোমাকে আমাকে বলার আছে। প্রথম কথা হচ্ছে তুমি প্রচুর ঘাবড়ে রয়েছো। আই থিঙ্ক মনে হচ্ছে ফার্স্ট টাইম কোথাও, এটা তোমার ফার্স্ট ইন্টারভিউ কি? না স্যার, একটা অনলাইন আরো দিয়েছিলাম আর এটা আপনার কাছে সেকেন্ড স্যার। অনলাইনে কথা বলছি না, মানে ওখানে কি মানে এক্সামে ফার্স্ট টাইম দিতে যাবে কি ইন্টারভিউ এটা? এর আগে না কোনো স্যার, টেস্ট আমি স্যার করেছো? পিএসসি তে ফার্স্ট আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুপারভাইজারের একটা এক্সাম দিয়েছিলাম স্যার। ওটা আচ্ছা, পাস করেছিলাম কিন্তু ফাইনাল লিস্টে হয়নি। ওটা ইন্টারভিউ দিয়েছি। তো আহ, আমি কিছু জিনিস বলে দিচ্ছি শোনো। প্রথম Yes, কথা হচ্ছে আহ, তুমি কিছু মুখস্থ করে রেখেছো, ক্লিয়ার? কিছু জিনিসের সম্বন্ধে তোমার আইডিয়া আছে যেটা তুমি পড়ে রেখেছো, তুমি yes, সেটাকে বলছো কিন্তু, ক্লিয়ার? এটাকে বলা যাবে না, এটাকে বললে কি হবে, যেরকম কি আমি প্রথমে তোমাকে বাংলাতেই কোয়েশ্চেন করছি, আমি একটাও ইংলিশে কোয়েশ্চেন করিনি, yes, ঠিক? sir. তো যতক্ষণ না কেউ ইংলিশে কোয়েশ্চেন করছে ততক্ষণ পর্যন্ত ইংলিশে আনসার দেবে না। ঠিক হলো আছে। ফার্স্ট পয়েন্ট, প্রথম যেটা আমি, যখন তুমি তোমার বলছো তোমার ইন্ট্রোডিউস করো নিজেকে, ঠিক, এটা একটা বড় পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই কদিন যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে ভেবে উত্তর দেওয়া স্টার্ট করো। কেউ কোনো কোয়েশ্চেন করলে প্রথমে ভাবো, ভেবে আনসার দেওয়া স্টার্ট করো। মানে এটা বলতে চাইছি আমি, হয় না তুমি আনসার দিচ্ছ কিন্তু জড়িয়ে যাচ্ছে আনসার গুলো, এক্সাক্ট আনসারটা আসছে না, তুমি বলছো সবই কিন্তু এক্সাক্ট আনসারটা আসছে না। Yes, sir. কম সময়ের মধ্যে কম উত্তর দিতে হবে কিন্তু সেটা যেন এক্সাক্ট ক্রিপস আনসার আসে। যেরকম আমি তোমাকে বললাম, কয়েকটা জিনিসের ভুলো আনসারও দিয়েছো। যেরকম প্রথম কথা, যেরকম তুমি টি গার্ডেনের কথা বললে, ল্যাটেরাইট সয়েলে সব থেকে বেশি টি কাল্টিভেশন হচ্ছে, ব্ল্যাক সয়েলে নয়। ব্ল্যাক সয়েলে শুধুমাত্র কটন কাল্টিভেশন হয়, এছাড়া গ্রাউন্ডনাট টাউননাট হয়, বাট ব্ল্যাক সয়েলে কটন কাল্টিভেশনের জন্য ফেমাস। এটা একটা পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট যেটা তুমি বললে, জিএসটির অ্যামেন্ডমেন্ট 2019, এটা একটা বড় ভুল। জিএসটি অ্যামেন্ডমেন্ট 2019, জিএসটি এসছে ঠিক আছে, কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই এসছে, ঠিক? 2019 এসে চেঞ্জ নিয়ে আসা হয়েছে, বাট অ্যামেন্ডমেন্ট না, ঠিক? আচ্ছা, তারপরে যেটা এই যে বললাম ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স, এই জিনিসগুলো কারণ রেভিনিউ ইন্সপেক্টর তুমি লিখে রেখেছো, নিজের পোস্ট ডিফেন্স সম্বন্ধে তোমাকে প্রপার আইডিয়া জেনে যেতে হবে, হলো? তারপর আমি বললাম যে মার্চ মাসে তোমার জন্মদিন যাচ্ছে, মার্চ মাসে কোনো ডেট কি রয়েছে যেটা তোমার পোস্টের সঙ্গে কানেক্টেড আছে? দ্যাট ইজ কনজিউমার ওয়েলফেয়ার ডে, 15 মার্চ রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ মনে হয়। হ্যাঁ, ওটা কিন্তু তোমার সার্ভিসের সঙ্গে কানেক্টেড, তুমি ভুললে হবে না কিন্তু। হ্যাঁ পিএসসি স্যার। এগুলোকে খুব কেয়ারফুলি এগুলোকে চেক করবে। তারপরে যেটা দেখলাম যে ওই যে তুমি বললে না ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা আমি করতে চাইছি, সঙ্গে সঙ্গে ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড কোশ্চেন করবে। তোমাকে আমি বললাম সৃষ্টি গোস্বামীর কথা, ঠিক? গার্ল চাইল্ডস ডে পালন করা হয়, তার জন্যই আমরা দেখেছিলাম যে 24 জানুয়ারিতে সৃষ্টি গোস্বামীকে বসানো হয়েছিল। তো এই জিনিসগুলো তো তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি যে উত্তরগুলো দিচ্ছ সেই উত্তরগুলোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন করবে, উত্তরগুলোকে নিয়ে কোয়েশ্চেন করবে তোমাকে সবসময়। মানে পুরো যে বোর্ডটা না, বোর্ডটা তোমাকে শুধুমাত্র কেয়ারফুলি দেখবে যে তুমি কি উত্তর দিচ্ছ, সেই উত্তরের বেসিসে কোয়েশ্চেন আনসার স্টার্ট হবে। অর্থাৎ যে ওয়ার্ড গুলো বা যে জিনিসগুলো বলবে সেগুলোকে তোমাকে একটু ভেবে বলতে হবে, যাতে তুমি সেইগুলোর উপরে যেন কোনো কোয়েশ্চেন করলে না বলতে না পারো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কিছু কিছু কোয়েশ্চেনের আনসার তুমি জানো না, তো তুমি গেস করবে না। কি বললাম, যেমন তুমি গেস করলে গেস করবে না, ভুল আনসার গেস করতে নেই, ঠিক?
তাহলে কি হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটিটা চলে যায় তোমার, তখন বলে যে এর মধ্যে কোয়ালিটিটা নেই, কারণ তুমি ভুল ইনফরমেশন তো লোককে দিতে পারো না, তাই না? সো তাই জন্য গেস করবে না, তুমি ডিরেক্টলি বলবে যে এটা আমি রিকল করতে পারছি না, এটা আমার জানা নেই বলবে না, এটা আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না। তুমি তোমার জানা আছে, তুমি বলতে পারছো না, জাস্ট মনে আসছে না, এই ফিল্ডে এসে এই ইন্টারভিউ দিতে এসে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, রিকল করতে পারছি না, ঠিক আছে, সরি স্যার এটা আমি রিকল করতে পারছি না এই মুহূর্তে। হলো, এটা একটা বড় পয়েন্ট হয়ে যাবে। আর এরপরে আরেকটা পয়েন্ট যেটা দেখলাম, ভুল আনসার, ধরো কন্টিনিউয়াসলি তোমাকে যেরকম কয়েকটা কোয়েশ্চেন করলাম, সেই কোয়েশ্চেনের কারণে তুমি অনেকগুলো জিনিস যেরকম কি তুমি পারবে না বললে, রিকল করতে পারছি না, এটার জন্য কখনো ভয় পেয়ে যাবে না। কারণ পাঁচজন তোমাকে, এখানে আমি একজন আছি, ওখানে পাঁচজন মিলে তোমাকে ফোকাস করার চেষ্টা করবে, কেন রিকল করতে পারছো না, তাই না, এগুলো ফোকাস করার চেষ্টা করবে। তুমি ওগুলো জাস্ট খুব সিম্পল ওয়েতে বসে থাকবে চুপচাপ, যদি বলে যে কেন রিকল, স্যার মনে পড়ছে না এই মুহূর্তে, জাস্ট এটাই। আর কেন কি, এইগুলোর জন্য তুমি কখনো ঘাবড়ে যাবে না, যে ভয় পেয়ে গেছি, পাঁচটা আনসার করতে পারলাম না, তাতে কোনো যায় আসে না, তোমার একটা আনসারই তোমাকে পুরোটাকে কিন্তু তৈরি করার চেষ্টা করবে, পুরো ইন্টারভিউটাতে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। আরেকটা যেটা আমার খুব ভালো লাগলো, যেটা তুমি বললে স্যার আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, ঠিক, এক্সাম হলে না, ইন্টারভিউতে খুব ইম্পর্টেন্ট যে তোমার প্রতি একটা মায়া দেখানো, ঠিক কিনা, যে স্যার আমি খুবই একটা প্রবলেমের মধ্যে যাচ্ছি, আমার স্যার খুব দরকার এই জবটা, ঠিক, যে তুমি কেন এই জবটা, তোমার প্রতি যে জবটার প্রতি একটা খুব আকর্ষণ আছে, সেটা তোমাকে বোঝাতে হবে। তুমি অ্যাটিটিউড দেখাতে পারো না, আমি এই জব পাবো না তো কি হচ্ছে, নেক্সট জব পেয়ে যাবো, আর একটা বেটার অপরচুনিটি নিয়ে নেবো, তাতে কি এসে গেছে। তো তুমি বলো স্যার এই জবটাতে এত দূর এত জনকে ক্রস করে প্রথমবার আসতে পেরেছি, এর আগে দু চারটে ইন্টারভিউ দিয়েছিলাম, যেটাই তুমি করেছো, হ্যাঁ স্যার। আমি পৌঁছতে পারিনি, এটা স্যার জবটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, একদম সিম্পল ওয়েতে বলবে, ঠিক। আর এই যে যেটা বললে না, কেন তুমি জয়েনটা করতে চাইছো, তোমার ইউনিক পয়েন্ট গুলো বলো। কখনো এই প্রমোশনাল অ্যাসপেক্ট, পরবর্তীকালে আমি বেটার অপরচুনিটিতে যেতে পারবো, এগুলো বলবে না। কেন না, তাহলে ইন্টারভিউয়ের যে রয়েছে সে ভাববে কি তুমি শুধুমাত্র প্রমোশনের জন্য এখানে আসছো, তাই না? হ্যাঁ স্যার। তোমার প্রথম কর্তব্য থাকবে যে আমি স্যার মিসেলিনিয়াস অফিসার হিসেবে যেটা প্রধান দায়িত্ব, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, যে কোনো স্কিমকে পলিসিকে পৌঁছে দেওয়া, তাই না? সেই অ্যাওয়ারনেসটাকে তুলে নিয়ে আসার জন্য আমাকে দায়িত্ব নিতে হবে, সেটা আমি স্যার খুব রেসপন্সিবিলিটির সঙ্গে, খুব দায়িত্বের সঙ্গে সেটাকে পালন করার চেষ্টা করি, এটা আমার প্রধান কর্তব্য হওয়া উচিত, মানে হবে, কি বললাম বুঝতে পেরেছো? এরপরে বলবে স্যার যেরকম বেঁচে থাকার জন্য ইন্ডিপেন্ডেন্টনেসটা খুব ইম্পর্টেন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্টনেসটা খুব ইম্পর্টেন্ট বর্তমান বাজারে, তার জন্য স্যার একটা জবের প্রয়োজন, আর এটা আমার কাছে একটা বেস্ট অপরচুনিটি যে আমি এই জবটার মাধ্যমে যাতে পৌঁছতে পারি মানুষের কাছে, ঠিক আছে? তো অর্থাৎ তুমি তোমার কর্তব্যকেও ভুললে না, এবং তুমি তোমার প্রয়োজনটাকেও বুঝিয়ে দিলে, হলো, এইটা একটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যখন তোমাকে বলবে যে কেন তুমি জয়েন করতে চাইছো, তোমার হিউম্যান রিসোর্স এত তুমি নষ্ট করছো কেন, এত কিছু করছো কেন, তখন তুমি সিম্পল ভাবে তোমার জায়গাগুলোকে বোঝানোর চেষ্টা করবে, যেটা তুমি এতক্ষণ ধরে বোঝালে, যে এটা আমার দরকার আছে জবটা, এক নম্বর মানুষের কাছে পৌঁছানোটা দরকার আছে, আহ, এগুলো তোমার পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কি, অ্যাওয়ারনেসটা যাতে বেড়ে যায়, মানুষের পলিসিগুলোকে যাতে ভালো ইমপ্লিমেন্ট হতে পারে, এর জন্য স্যার আমি সঠিকভাবে যাতে আমি একটা ডিসিশন মেকার হিসেবে থাকতে পারি, বা প্রয়োজনগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য স্যার আমি এই জবটা জয়েন করা দরকার আছে, বুঝতে পেরেছো? খুব সিম্পল ওয়েতে, খুব সাজিয়ে গুছিয়ে তোমাকে একটু বলতে হবে, এবং ঘাবড়ানোর দরকার নেই, তাড়াহুড়ো করে কিছু বলবে না, ভেবে ভেবে আস্তে আস্তে করে আনসার দাও। তাতে কি হবে, যতক্ষণে তুমি আনসারটা দিচ্ছ ততক্ষণে আশেপাশে যারা রয়েছে তারা চিন্তা ভাবনা করার সুযোগ পাবে। না হলে তুমি যখন কন্টিনিউয়াসলি আনসার করে যাবে না, তখন দেখবে অটোমেটিক্যালি ওরা দেখবে তোমাকে চেপে ধরবে, কি বললাম বুঝতে পেরেছো? তো হ্যাঁ একটু স্যার। সিম্পল ওয়েতে, শান্তভাবে ভেবে, এমন কিছু কথা বা এমন কিছু জিনিস, ওয়ার্ড, এমন কিছু টার্ম তুমি যেন না বলো, যাতে কোনোভাবে ইন্টারভিউয়ার তোমাকে কোয়েশ্চেন করার সুযোগ পায় ওটার উপর, ঠিক, যেন তোমার বায়োডেটা রিলেটেড কোয়েশ্চেনই করে, যেরকম তুমি বায়োডেটাতে টি গার্ডেন লিখেছো, তো টি রিলেটেড পুরো জিনিসগুলো তৈরি করো, যেরকম কি ফরেন কারেন্সি সব থেকে বেশি আমরা টি থেকে কালেক্ট করছি, ঠিক, এগুলো পুরো তোমাকে কালেক্ট করতে হবে, রিলেটেড যত কোয়েশ্চেন হয়, এটা ইন্টারভিউ দিতে দিতে আপ দুটো তিনটে ইন্টারভিউ দিয়ে দিলে তুমি বুঝে যাবে, এগুলো রিলেটেড তোমাকে রেডি করে নিতে হবে, তোমার যে বার্থ ডেট যে মাসে হচ্ছে সেই মাসে রিলেটেড কি কি ইম্পর্টেন্ট ডে রয়েছে সেগুলোকে একটু রেডি করে যাবে, ঠিক আছে?
WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তার মানে কি তোমাকে জেনারেল স্টাডিজ থেকে কোয়েশ্চেন করবে, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ইকোনমি হোক, যেরকম কি আমি তোমাকে নাগার্জুন সাগর সম্বন্ধে বললাম। আমি তো তোমার বায়োটাতেই গেছি, কারণ আগে তো দরকার, খুব ইম্পর্টেন্ট যে বায়োটাটা তুমি রেডি করে দিও। যেরকম কি নাগার্জুন সাগর বললাম যে টাইগার রিজার্ভ সব থেকে বেশি বড় কোথায়, তুমি বললে আমি জানি না, নাগার্জুন সাগরই কিন্তু সব থেকে বড় টাইগার রিজার্ভ রয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভ এই মুহূর্তে। ঠিক আছে, তো এগুলোকে ছেড়ে দিলে হবে না, ভুল করা যাবে না, এগুলো তোমাকে আনসার করে আসতে হবে। বাট ওভারঅল তুমি তোমার প্রিপারেশন ঠিক আছে, শুধু একটু স্ট্রিমলাইন করতে হবে জিনিসটাকে, আর কিছু না। এখনো সময় আছে, 25শে ফেব্রুয়ারি, মানে অনেক দেরি আছে, এখন সময় আছে 15 দিন বসে তুমি তোমার বায়োটাকে আরো ভালোভাবে তৈরি করো। যে কোয়েশ্চেন গুলো করলাম সেই কোয়েশ্চেন গুলো মার্ক করে নাও, কোন কোন কোয়েশ্চেন গুলো রেডি করতে হবে সেগুলো তৈরি করে নাও, একটু একটু নিজের উপরে গ্রো করে নাও। ঠিক, মুখস্থ করা কোনো উত্তর বলবে না, ডিরেক্টলি যেটা জানো তুমি, যেটা যেরকম রয়েছো, সৎ রয়েছো, সেই সৎভাবে আনসার দেবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, জেনে গিয়ে কিছু বলার দরকার নেই, তুমি যা জানো তোমার সঙ্গে তুমি সেটা খুলে দিয়ে আসো। ওকে, সো ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই, জাস্ট যেগুলো বললাম ওগুলোকে খেয়াল রাখো। না স্যার, রেকটিফাই করার জন্য অনেকটাই স্যার, মানে হ্যাঁ, আপনি মানে অনেকটা জানতে পারলাম যে মানে হ্যাঁ, এতগুলো এটাই, জিনিস। এটা তুমি করতে করতে জানতে পেরে যাবে। বাট টেনশন করো না, এই জিনিসগুলোতে একটু ডেভেলপ করো, একটু সময় নিয়ে বসো, এগুলোকে একটু তৈরি করার চেষ্টা করো, আরো একটু কোয়েশ্চেন ফরম্যাট বানিয়ে নাও, নিজের বায়োডাটার উপরে কি কি কোয়েশ্চেন আসতে পারে এগুলোর উপর বানিয়ে নাও, তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনোভাবে প্রবলেম ফেস করবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থ্যাংক থেকো। ইউ।